আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই পর্বের শুরুতে আমরা দেখি টংগুয়াং এবার লুলিকে জিজ্ঞাসা করে সে কি বেচি গার্ড এখানে কেন এসেছে, কার পেছনে স্পাই হিসেবে সে এসেছে। লুলি তখন পুরনো ঘটনা বলে যখন লুলি ছিল টংগুয়াংয়ের গার্ড। এছাড়া 5 বছর আগে একটা ঘটনায় লুলি আর তার সঙ্গী প্রায় মারাই যাচ্ছিল। সেই সঙ্গীকে খুঁজতেই সে এখানে এসেছিল। এদিকে প্রধান প্রিন্স যখন টুঙ্গুয়াংকে ফলো করে তাঁবু পর্যন্ত চলে আসে, তখন টুঙ্গুয়াং লুলিয়ের সাথে অন্তরঙ্গ হয়ে নিজের ব্যক্তিগত দাসী হিসেবে দেখানোর ভান করে, এভাবে তাকে রক্ষা করে। রাতে এটা নিয়ে আবার সম্রাটের ভোজসভায় দুই প্রিন্স কথা তোলে। তখন তাদের সাথে টুঙ্গুয়াংও তাল দেয়, কিন্তু সম্রাটের উপপত্নীর কাছে খারাপ লাগে। পরে সম্রাটের উপপত্নী তাকে আড়ালে নিয়ে জিজ্ঞাসা করে কেন সে সেই সাধারণ মেয়েটিকে বাঁচালো এবং এখনও তার কাছে যায়। সম্রাটের উপপত্নীকে তো কখনো সেভাবে স্পর্শ করেনি। সে ভেবেছিল টংগুয়াং হয়তো তাকে ঘৃণা করে, কিন্তু টংগুয়াং শান্তভাবে বলে সে কাউকে ঘৃণা করে না, বরং নিজের বংশ পরিচয়কেই ঘৃণা করে। সে নিজেকে সম্রাটের উপপত্নীর জন্য অযোগ্য মনে করে। তার এই স্বীকারোক্তি শুনে সম্রাটের উপপত্নী তার কষ্ট বুঝতে পেরে তাকে সান্ত্বনা দেয়। এরপর ইউয়ানঝো আর রুই এসে তাদের দলে যোগ দেয়। ইউয়ানঝো রুইকে তার কাজিন পরিচয় দেয়। শ্রীশান্ত রুইকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে, কিন্তু রুই তাকে পাত্তাই দেয় না, এমনকি কথাও বলে না। বেইচি গার্ড ও সিক্স দাওতাং এর পুরনো দ্বন্দ্বের কারণে ইউয়ানঝো রুইয়ের আসল পরিচয় গোপন রাখে। সে বলে রুই চু রাজ্যের একজন সদস্য। রুই লক্ষ্য করে সিক্স দাওতাং এর সবাই ইউয়ানঝোর কথা নিঃশর্তভাবে মেনে নেয়। এরপর ঝাওকে বলে রুইয়ের ক্ষত হাতের চিকিৎসা করতে। ঝাও তো হাতের ক্ষত দেখে বলে এটা তো বেইচি গার্ডদের অস্ত্রের দাগ। ইউয়ানঝো এটা এড়িয়ে গিয়ে তাকে ট্রিটমেন্ট করতে বলে। ঝাও একটা ভেষজ ঔষধ বানিয়ে খেতে দেয়। এরপর বাড়িতে ওঠার আগে ইউয়ানঝো একটা বক্সের কিছু পেস্ট্রি রুইকে দেয়। রুই এই পর্যন্ত একটা কথাও বলেনি। গাড়িতে বসে খাবার সময় রুইয়ের মনে পড়ে লিংলং এর কথা, তাই সে খাবার খাওয়া থামিয়ে দেয়। ইউয়ানলো জিজ্ঞাসা করে তার কোনো সমস্যা হয়েছে কিনা। রুই কিছু বলে না। এরপর রুই জিজ্ঞাসা করে তারা সবাই ইউয়ানঝোর কথা মেনে নেয় কেন। তখন রুই ইউয়ানলোর কাছ থেকে ইউয়ানঝোর দক্ষতা ও নেতৃত্ব সম্পর্কে আরও জানতে পারে। তখন সম্রাজ্ঞী সাজিবুর কথা রুইয়ের মনে পড়ে। সে বলেছিল সহজে কোনো পুরুষের প্রেমে না পড়ে নিজের ভবিষ্যৎ ও সন্তানকে গুরুত্ব দিতে। এই উপদেশ মনে রেখেই রুই নিজের ভাবনা ইউয়ানঝোর দিকে ঘুরিয়ে আনে। শিশান আবার টিজ করতে চলে আসে আর বলে ম্যাডাম তো এবার কথা বলেছে, তার কথা আসলেই সুন্দর। রুই ছিল শক্ত ও দক্ষ যোদ্ধা। শিশান তাকে উত্তেজিত করার চেষ্টা করলে সে তার মার্শাল আর্ট কৌশল দিয়ে তাকে পরাস্ত করে। এরপর চিয়ান ছাও তার সাথে লড়াই আসে। রুই তাকেও সহজেই দমন করে। ইউয়ানলু আগেই ভয় পেয়ে সরে যায়। এরপর সব শান্ত হলে ইউয়ানলু গিয়ে ইউয়ানঝোর সাথে এই নিয়ে কথা বলে। ইউয়ানঝো বলে দলে নতুন নেকড়ে আসলে সে তার আধিপত্য ক্ষমতার ভিত মজবুত করতে তার দক্ষতা দেখায়। রুই তেমনটাই করেছে, যাতে ভবিষ্যতে তাকে হেনস্থা কম হতে হয়। ইউয়ানঝো রুইকে ইয়াংইং এর সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং আন রাজ্যের রাজনৈতিক বিষয় শেখানোর দায়িত্ব দেয়। যদিও কোর্ট লেডি এতে আপত্তি জানায়, কিন্তু রুই তাকে এক প্রকার ধাক্কা দিয়ে বের করে দেয়, কারণ সে তাকে কিছুই শেখাতে পারবে না। রুইয়ের দৃঢ় ব্যক্তিত্বের সামনে শেষ পর্যন্ত সে ও রাজ্যে ফিরে যেতে বাধ্য হয়। রুই বুঝতে পারে ইয়াংইং বাইরে যতটা শক্ত ভেতরে ততটাই ভীত, বিশেষ করে কোর্ট লেডির প্রতি। এরপর যখন রুই আর ইয়াংইং একান্ত পড়াশোনার সময়ে বসে, তখন পরীক্ষা করে রুই আবিষ্কার করে গোপনে কোর্ট লেডি ইয়াংইংকে শাস্তি দিত। রুই প্রতিশোধ হিসেবে 3 বেলা সুচ দিয়ে কোর্ট লেডিকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে বলে। এরপর রুই বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতে শুরু করে ইয়াংইংকে। একটু বেশি কঠোর হয়ে যাওয়ায় ইউয়ানঝো চিন্তা করতে থাকে, কিন্তু সে রুইকে বিশ্বাস করে, এজন্য তার ওপর ভরসা রাখে। ইয়াংইংকে পড়াশোনার পাশাপাশি একজন প্রিন্স হিসেবে হাঁটাচলা বা পানি পান করে সেটাও শেখায়। এরপর মাঝে মাঝে নিজেকে শক্ত করার জন্য ইয়াংইংকে বাইরে ব্যায়াম করতে পাঠায়। তখন ইউয়ানঝো রুইয়ের কাছে আসে আর বলে একটু বেশি করা হয়ে যাচ্ছে, তবে সে তাকে বিশ্বাস করে যে সে পারবে। সে এটাও বলে রুই এখন সিক্স দাওতাং এর একজন মহিলা অশ্বারোহী, তবে তার আগের বেইচি পরিচয় গোপন রাখতে হবে। এরপর আমরা বাইরে ইয়াংইংকে ব্যায়াম করতে দেখি। রুই ইয়াংইংকে কঠোরভাবে শিক্ষা দিতে শুরু করে। সে তাকে বোঝায় একজন নারী হয়েও শক্তিশালী হওয়া যায়। আর ইয়াংইং একজন প্রিন্সেস, সে কেন দুর্বল হবে, কেন অন্যের মুখাপেক্ষী হবে, আর কেনই বা বিয়েই করতে হবে। রুই আসলে সম্রাজ্ঞী সাজিবুর কথা ইয়াংইংকে বোঝাচ্ছিল।
আর এবার সত্য প্রকাশ করে যে প্রিন্স দানিয়াং চায় না সম্রাট নিরাপদে ফিরুক। সম্রাজ্ঞীরও ভিন্ন পরিকল্পনা রয়েছে। সে সময়ের অপেক্ষা করছে ভবিষ্যৎ রাজপুত্রের নামে শাসন করার জন্য। আর এর জন্য সম্রাট আর ইয়াং ইংকে আন রাজ্যে বন্দী থাকতে হবে। এসব ইয়াং ইং বিশ্বাস করতে না চাইলে রুই বলে ইউয়ানছোর থেকে শুনতেই পারে। ইউয়ানছো আবার তখন সেখানে চলে এসেছিল। সে বলে এভাবে না বললেও হতো, কিন্তু রুই বলে আমি তাকে হেল্প করতে চাচ্ছি। এই সত্য শুনে ইয়াং ইং গভীরভাবে কষ্ট পায়, নিজের পরিবারের বিশ্বাসঘাতকতা বুঝতে পারে। রুই চায় ইয়াং ইং দুর্বলতা ঝেড়ে ফেলুক, কিন্তু ইয়াং ইং একসময় অজুহাত দেখিয়ে তাকে দূরে সরিয়ে দেয়। তবে তার পড়াশোনার উন্নতি হয়। এর মধ্যে ইয়াং ইং এর অন্য প্ল্যান ছিল। সে ইউয়ানছোর নরম মনোভাব কাজে লাগিয়ে রাজধানীতে ফেরার প্ল্যান করতে থাকে। এবার সে তার পিরিয়ডের অজুহাত দিয়ে রুইকে কিছু জিনিস আনতে পাঠায়। যেহেতু সে একাই মেয়ে তাই তাকেই বলে। আর রুই চলে গেলে ইয়াং ইং অসুস্থতার ভান করে রুমে এসে শুয়েছিল। ইউয়ানছো আসতেই তাকে অজুহাতে অজ্ঞান করানোর মেডিসিন খাইয়ে দেয় আর পালিয়ে যায়। ইউয়ানছোর জ্ঞান ফিরলে সে নিজেকে বিছানায় আবিষ্কার করে, আর পাশেই রুই ছিল। রুইয়ের কাছে ইয়াং ইং এর এই কাণ্ড জেনে ইউয়ানছো হতাশ। মেডিসিনের প্রভাবে ইউয়ানছো এখনও নড়তে পারছে না। রুই তাকে হেল্প করে। দুজনের মধ্যে রোমান্টিক মুহূর্ত তৈরি হয়, কিন্তু তারা নিজেদের কন্ট্রোল করে। এই সময় রুই নিজের অতীত খুলে বলে সম্রাজ্ঞী সাজিবু তার কাছে মা ও বোনের মতো ছিল। তার মৃত্যুর আগে রুইকে বলেছিল বেচিগার ছেড়ে সুখে বাঁচতে, নিজের সন্তান জন্ম দিতে। সম্রাজ্ঞীর মৃত্যুর পর রুই নিজের মৃত্যুর অভিনয় করে পালিয়ে যায়। পরে আবার বেইচি হিসেবে ফিরে এসে সম্রাজ্ঞীর মৃত্যুর পেছনের ষড়যন্ত্র বের করার প্রতিজ্ঞা করে। রুই ভবিষ্যতে সন্তানের নাম ঠিক করে রেন শিয়াওচুয়ান। ইউয়ানছো বলে আমার নামের সাথে মিল কেন? তখন রুই বলে সন্তানের বাবা হিসেবে বেছে নিয়েছে ইউয়ানছোকে। রুই তো প্রথমে ধীরে ধীরে তাকে নিজের দিকে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু যখন ইউয়ানছো নিজেই তার প্রতি আগ্রহ দেখায় রুই সুযোগটি কাজে লাগায়। তবে তার আগে ইয়াং ইং এর দেওয়া মেডিসিনের অ্যান্টিডোট নিতে হবে। রুই সেটা তাকে দেয়। এরপর রুই তার সাথে অন্তরঙ্গ হতে চাইলেও ইউয়ানছো সরে সরে যাচ্ছিল। মানে এত সহজে কিভাবে সে একটা মেয়ের সাথে কিছু করতে পারে। এরপর আস্তে আস্তে এক এক করে গার্ডদের পানি মেরে জ্ঞান ফেরানো হচ্ছিল। অন্যদিকে রুই পালিয়ে যাওয়া ইয়াং ইংকে খুঁজে বের করে বেঁধে আবার ফিরিয়ে আনে। এরপর ঘুমের মেডিসিন দেয় যাতে ইয়াং ইং বিশ্রাম নিতে পারে। এরপর রুই আবার ইউয়ানছোর পেছনে লাগে, বাচ্চা চাই করে। ইউয়ানছো আবার এসব উদ্ভট চিন্তা বাদ দিতে বলে। এরপর ইউয়ানছো যখন চেয়ে চলেই যাচ্ছিল তখন রুই তাকে আটকাতে যায়, কিন্তু তাদের মধ্যে ফাইট শুরু হয়। ইউয়ানছো বলে তুমি আমার সাথে পারবে না। এদিকে রুই তো তার দেওয়া মেডিসিন ব্যবহার করে ইউয়ানছোকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। সে বাঁশি বাজিয়ে দুর্বল করে দেয় ইউয়ানছোকে। এদিকে শিশান আর ছাও যাবার সময় রুইয়ের গলা শুনতে পায়, যে বলে তুমি কেন আমার সাথে বাচ্চা নিতে চাও না? শিশান তো ইন্টারেস্টিং ফিল করে আর গিয়ে দেখে রুই আর ইউয়ানছো মেঝেতে ধস্তাধস্তি করছে। শিশান গিয়ে তাকে বাঁচাতে গেলে রুইয়ের সাথে ফাইট হয়। এতে রুই পরাস্ত হয়। পরে ইউয়ানছো সেই মেডিসিন শরীর থেকে বের করে ফেলে। রুই বেরিয়ে আসার সময় বলে তুমি এর জন্য পস্তাবে। তবে শিশান্ত বেশ মজা পায় যে দুইজন এত দূর এগিয়ে গেছে। বাইরে এসে ইউয়ানছো বলে দলের মধ্যে শৃঙ্খলার ঘাটতি থাকতে পারে, তাই সে কঠোর নিয়ম চালু করে। প্রতি 2 ঘন্টা পর পর পালা করে টহল দিতে হবে এবং কেউ কারোর সঙ্গে খাবার ভাগ করে খেতে পারবে না। রুই তো রুমে গিয়ে রাগে কাপ ভেঙে ফেলে। শিশাং এদিকে সাজগোজ করে রুইয়ের সামনে ইমপ্রেস করতে আসে। রুই তাকে সরাসরি ঘর থেকে বের করে দেয়, কিন্তু শিশান্ত ফুল দিয়ে কথা দিয়ে ইমপ্রেস করা চালু রাখে। এক পর্যায়ে রুই রেগে তাকে আক্রমণ করতে যায়। ঝাও বাইরেই ছিল আর সে এসে শিশানকে উদ্ধার করে। রাতে ইউয়ানছো যখন ঘুমিয়েছিল সে রুইয়ের বাচ্চার দাবি নিয়ে দুঃস্বপ্ন দেখে চমকে উঠে যায়। বাইরে এসে পানি পান করতে করতে ইউয়ানছো লক্ষ্য করে একটা ঘোড়া কম। এরপর ইয়াং ইং এর রুম চেক করে, সে আছে কিন্তু রুই তার রুমে নেই। ঝাও গিয়ে ঘোড়ার খুরের ছাপ দেখে অনুমান করে রুই ইউছো শহরের দিকে গেছে। ইউয়ানছো দ্রুত সেখানে ছুটে যায় ঝাওকে দায়িত্বে রেখে। সাথে নিয়ে যায় ইউয়ানলুর দিক নির্দেশনার প্রজাপতি। ইউছোর এক আস্তানায় রুই পালিয়ে যাওয়া ইউলাংকে খুঁজে পায়। সে ইউলাংয়ের কাছ থেকে সত্য জানতে চায় এবং একই সঙ্গে লিংলংয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। ইউয়ানছো প্রজাপতি ব্যবহার করে রুইয়ের অবস্থা জানতে পারে। বুঝতে পারে রুই আসলে ইউলাংকে হত্যা করতে চেয়েছিল। ইউলাংকে হত্যা করে জানলা দিয়ে ফেলে দেওয়ার দৃশ্য ইউয়ানছো দেখে। এরপর ইউয়ানছো রুইকে বোঝায় এভাবে কাউকে হত্যা করলে দলের লোক সতর্ক হয়ে যাবে, প্ল্যান নষ্ট হয়ে যাবে। রুই সম্রাজ্ঞীর মৃত্যুর রহস্য জানতে চায়, এই কথা ইউয়ানছো জানত।
তবে রুইকে সে সতর্ক থাকতে বলে। রুই জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। সে কি ভেবেছিল রুই পালিয়ে যাবে দায়িত্ব থেকে, কিন্তু রুই বলে আমি তোমার মতো প্রতিজ্ঞা ভাঙি না। এরপর নিজের আগের আচরণের জন্য ক্ষমা চেয়ে ইওয়ানছোকে হঠাৎ রুই কিস করে বসে। এবার তার সিডিউস করা শুরু হয়ে যায়। এবার তো সে উঠে পড়ে লাগে, যেন পুরুষ মানুষ ইমপ্রেস করা কোনো ব্যাপারই না। ইওয়ানছো নিজেকে কন্ট্রোল করে দ্রুত বেরিয়ে যায়। পরের দিন দুজন একসঙ্গে দলে ফিরে আসে। রুইয়ের এই গায়েব হওয়ার জন্য একটি বিশ্বাসযোগ্য মিথ্যা বলে ইওয়ানছো, তাই কেউ সন্দেহ করেনি। শিশান আবার রুইয়ের সঙ্গে মেশার চেষ্টা করলে ইওয়ানছো তাকে সতর্ক করে দেয়, তাকে সম্মান। রুই তাদের দলের একজন, তাকে সম্মান করতে হবে। ইওয়ানছোর সামনে ক্ষমা চাইলে শিশান বলে এবার থেকে সে নীরবে ইমপ্রেস করতে চেষ্টা করবে, আর ইওয়ানছো থেকে সে বেশি যোগ্য। রুই তাকেও ট্রাই করতে পারে, কিন্তু রুই তো আগ্রহী না। এদিকে ইয়াং ইং খাওয়া দাওয়া বন্ধ করে রাজনীতিতে ফিরে যাওয়ার জেদ ধরে। সে জানতে চায় কেন প্রিন্স দানিয়াং ও সম্রাজ্ঞী তাকে প্রতারণা করেছে। এভাবে সে দাসীর কাছে ভুলবশত তার আসল পরিচয় ফাঁস করে ফেলে। ইওয়ানছো প্রথমে দাসীকে হত্যা করতে চাইলেও ইয়াং ইং তার প্রাণ ভিক্ষা করে এবং প্রতিশ্রুতি দেয় আর অবাধ্য হবে না। কিন্তু ইওয়ানছোর কঠোর আচরণে ইয়াং ইং আরও হতাশ হয়ে পড়ে, এমনকি অ্যাক্সিডেন্টাল থাপ্পড়ও দিয়ে বসে। পরে ইওয়ানছো তাকে ছাদে নিয়ে যায়। ইয়াং পরিবারের শাসিত অঞ্চল ও যুদ্ধের ক্ষতি দেখিয়ে বোঝায় ওরা যে একসময় 38টি শহর ছিল, সম্রাটের ভুল সিদ্ধান্তে 3টি হারিয়ে গেছে। অথচ যুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে, পরিবার ভেঙেছে। প্রিন্সেস হিসেবে ইয়াং ইং বছরে 500 স্বর্ণমুদ্রা ভাতা পায়, কিন্তু যুদ্ধে নিহতদের পরিবার পায় মাত্র 1 স্বর্ণমুদ্রা ক্ষতিপূরণ। এইসব কাহিনী শুনে ইয়াং ইং বুঝতে পারে তাকে আরও স্ট্রং হতে হবে। ইওয়ানছো বলে তারা আন কিংডমে যাচ্ছে নতুন যুদ্ধ ঠেকাতে এবং অন্যায়ভাবে অভিযুক্ত সৈন্যদের সম্মান ফিরিয়ে আনতে। ইয়াং ইং নিজের ভুল বুঝতে পারে। ইওয়ানছো আশ্বাস দেয় যতক্ষণ সে বিশ্বাসে অটল থাকবে সবাই তার পাশে আছে। তবে ইয়াং ইং এর ভুল সিদ্ধান্তে প্রায় সব সদস্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে, তাই ইওয়ানছো তাকে কঠোরভাবে বেতের বাড়ির শাস্তি দেয়। তার সম্মান রক্ষার জন্য আলাদা একাকী রুমে নিয়ে যায়। রুই জানতো সে কঠোর শাস্তি দিতে পারবে না, তাই রুই দায়িত্ব নেয়। ইওয়ানছো অন্যদের বলে তারা 2 ঘন্টার মধ্যে বের হবে, তাই তারা যেন রেডি হয়। এরপর তারা রেডি হয়ে বাইরে অপেক্ষা করতে থাকে, আর ভেতরে বেতের বাড়ি ও ইয়াং ইং এর চিৎকার শোনা যায়। বাইরে ঝাও এবার ইওয়ানছোকে জিজ্ঞাসা করে সত্যিই সে রুইকে রিজেক্ট করেছে, এজন্যই মনে হয় এত রাগ তার। এদিকে রুই শাসন করতে গিয়ে জানতে চায় কেন ইয়াং ইং পুরুষের ছদ্মবেশে এই বিপজ্জনক পথে এসেছে। সে জানায় ঝ্যাং নামের এক গার্ডকে বিয়ে করার জন্যই তিনি এই পথ বেছে নিয়েছে। রুই তখন সম্রাজ্ঞীর গোপন উদ্দেশ্য সম্পর্কে বলে এবং ইয়াং ইংকে শক্তিশালী নারী হয়ে উঠতে উৎসাহ দেয়। রুই বিশ্বাস করত সঠিক শিক্ষা ও দৃঢ় মানসিকতা থাকলে ইয়াং ইং একদিন সবার ঊর্ধ্বে উঠতে পারবে। তখন সে নিজের ভালোবাসাও অর্জন করতে পারবে এবং অপমানের প্রতিশোধ নিতে পারবে। ইওয়ানছো দেখল রুইয়ের কথায় ইয়াং ইং মানসিকভাবে দৃঢ় হয়ে উঠছে। সে অবাক হলো যে রুই কেন এত সাহায্য করছে। রুই হাসি মুখে স্বীকার করলে ইওয়ানছোর নেতৃত্ব ও শিক্ষা তাকে মুগ্ধ করে, আর মজা করে বলে লড়াই করলে তো হবে না, এবার মানসিকভাবে ইমপ্রেস করে বাচ্চার জন্য রাজি করাতে ট্রাই করবে। এরপর রুই চলে গেলে ইওয়ানলো এসে জিজ্ঞাসা করে এই বাচ্চার ব্যাপারে। ইওয়ানছো তাকে বাচ্চা বলে চুপ করতে বলে। এদিকে শিশান্ত অপেক্ষা করছে সুযোগের। পরের দিন আবার যাত্রা শুরু করার সময় ইওয়ানছোর কাছে গোপন খবর আসে যে প্রিন্স দানিয়াং এর বিশ্বস্ত জেনারেল ঝোজিয়ান তাদের ওপর হামলার পরিকল্পনা করছে। বিপদের আশঙ্কা বুঝে ইওয়ানছো সানল্যাংকে নির্দেশ দেয় একটি খালি কটেজ ঠিক করে রাখতে, যেন আক্রমণ হলে সবাইকে নিরাপদে সরানো যায়। এরপর সবাই একসাথে মিটিংয়ে বসলে ইওয়ানলু আরেকটি ইনফরমেশন আনে। এরপর ইওয়ানছো জেনারেল ঝোজিয়ানের বিলাসিতা ও অহংকার সম্পর্কে জানার জন্য শিশানকে শত্রুদের গতিবিধি খোঁজার দায়িত্ব দিয়ে পাঠায়। এদিকে রুই সন্তান নিতে চায় এই খবর ছড়িয়ে পড়তেই দলের অন্যান্য গার্ডরা তার সামনে নিজেদের দক্ষতা দেখাতে শুরু করে, খালি গায়ে ব্যায়াম করতে থাকে। কিন্তু রুই কাউকেই পাত্তা দেয় না। এরপর ঝাও এসে সবাইকে সতর্ক করে বলে রুই সাধারণ নারী না, সে অসাধারণ যোদ্ধা এবং তার এরকম কারো প্রতি সেভাবে আগ্রহ হবে না। তবুও তাদের উৎসাহ যেন কমেই না। পরে তাদের এই আচরণের জন্য ইওয়ানছো রুইয়ের কাছে ক্ষমা চায় এবং অনুরোধ করে যেন কারো কথা সেভাবে গায়ে না লাগায়। নিরাপত্তার কথা ভেবে সে রুই ও ইয়াং ইংকে একসাথে থাকার জন্য বলে। রুই জিজ্ঞাসা করে ইওয়ানছো কি আস্তে আস্তে তার প্রতি দুর্বল হচ্ছে কিনা।
ইউয়ানছো না উত্তর দিতেই যাবে, কিন্তু তখনই রুই মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। পরে ইউয়ানছো সব গার্ডদের বলে রুইয়ের প্রতি কোনো রকম অসম্মান সে সহ্য করবে না। এরপর রাতে মিটিংয়ে শিশান খবর নিয়ে এসে বলে ঝোজিয়ান তুষারগিরি পথে অতর্কিত হামলার ফাঁদ পেতেছে। রুই প্রস্তাব দেয় সরাসরি তাকে বন্দি বা হত্যা করার। তবে যেহেতু তার অভ্যন্তরীণ শক্তি পুরোপুরি ফিরে আসেনি, তাই ইউয়ানছো রুইকে রিস্ক নিতে নিষেধ করে। রুই পরে তাদের মিটিং করতে দিয়ে চলে যায়। রুই এসে ইয়াং ইংকে শেখায় কিভাবে বেইচি গার্ড মেয়েদের থেকে আর ষড়যন্ত্র থেকে নিজেদের রক্ষা করবে। যেহেতু সে প্রিন্স, তাই তাকে সিডিউস করতে আসবেই। আর ইয়াং ইং নিজের পরিচয় ধরা পড়তে না চাইলে টেকনিক ফলো করতে হবে। এখানে তো ইয়াং ইংকে রুই প্রায় সিডিউস করতে শুরুই করে, এমনকি কোলেও তুলে নিয়েছিল। পরে আস্তে আস্তে কৌশল রপ্ত করতে থাকে। ইয়াং ইং বুঝতে পারে রুইয়ের বাইরের আচরণ কঠোর হলেও ভেতরে কোমল, কিন্তু রুই সতর্ক করে তারা নির্মম জগতে বেঁচে আছে। এদিকে ইউয়ানছো প্রিন্স দানিয়াংয়ের আদেশে আড়ালে ঝোজিয়ানের সঙ্গে গোপনে দেখা করে, আর এমনভাবে তাকে কৌশলে ধোঁকা দেওয়ার প্ল্যান করছিল যেন তথ্যও বের করবে আবার ধরাও পড়বে না। পরিকল্পনা সফল হয়। ঝোজিয়ান কিছুই টের পায় না এবং নিজেই সবাইকে নিরাপদে এগিয়ে দেওয়ার প্ল্যান করে। অন্যদিকে সম্রাজ্ঞী ও প্রিন্স দানিয়াংকে কথা বলতে দেখি। তাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব চলতে থাকে। সম্রাজ্ঞী সরাসরি জিজ্ঞাসা করে প্রিন্স দানিয়াং কি ইয়াং ইংকে মারার জন্য লোক পাঠিয়েছে। প্রিন্স দানিয়াং অস্বীকার করে। সম্রাজ্ঞী স্পষ্ট করে বলে রাজপরিবারের আবেগের স্থান নেই, ক্ষমতাই আসল। সে সম্রাজ্ঞীর মর্যাদা চায়, ভালোবাসা নয়। প্রিন্স দানিয়াং সুযোগে তার প্রতি নিজের অনুভূতি প্রকাশ করলেও সম্রাজ্ঞী নিজেই ক্ষমতা অর্জন করতে চায় তার সন্তানকে সম্রাট করে। এরপর আমরা ইউয়ানছো আর তার দলকে একটা স্থানে বিশ্রাম ও রাত কাটাতে অপেক্ষা করতে দেখি। এখানে রাতে হাঁটতে হাঁটতে ইউয়ানছো আর রুইয়ের কথা হয়। ইউয়ানছো স্বীকার করে রুই তার জীবনের দেখা সবচেয়ে বেশি আকর্ষণীয় নারী। তবুও সে মনে করে তাদের লক্ষ্য পূরণ হলে তাদের আলাদা হয়ে যাওয়াই নিরাপদ। রুই তার ভবিষ্যৎ সন্তানের কথা ভাবে। ইউয়ানছোর কাছ থেকে সে বুঝতে পারে সম্রাজ্ঞী তাকে সব ছেড়ে সন্তান সংসার নিয়ে ভেবে এক নতুন পথ দেখাতে চেয়েছিল। এরপর কথা শেষ করে তারা আলাদা বিশ্রাম নিতে যায়। তখন ইউয়ানলু ইউয়ানছোকে জিজ্ঞাসা করে কেন সে রুইকে ভালোবাসতে ভয় পায়। ইউয়ানছো স্বীকার করে রুই নিখুঁত এক যোদ্ধা। সেখানে ইউয়ানছো কোনোভাবেই তার সমকক্ষ হবে না, তাই আলাদা হয়ে যাওয়াই ভালো। ইউয়ানছোর সাথে কথা বলতে বলতে ইউয়ানলু ঘুমিয়ে যায়। ইউয়ানছো তখন একাই ভাবতে থাকে, কিন্তু শান্তি যেন তাদের কপালে নেই। পরের দিন জানা যায় ঝোজিয়ান সত্য জেনে 1000 সৈন্য নিয়ে তাদের পিছু নিয়েছে। পরিস্থিতি ভয়াবহ হতে চলেছে বুঝে ইউয়ানছো দ্রুত সানল্যাংকে নির্দেশ দেয় সবাইকে গাড়িতে নিয়ে অবিলম্বে সুঝো শহরের পথে রওনা দিতে। ঝোজিয়ান খুব দ্রুত তাদের পিছু নিয়েছে। এই খবর পাওয়ার পর ইউয়ানছো হিসাব করে দেখে আর 1 ঘন্টার মধ্যেই তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হতে পারে। সামনে এক ভয়ঙ্কর যুদ্ধ অপেক্ষা করছে।